আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য চ্যাপ্টার 5-এর বিংশ শতকে ইউরোপ থেকে 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে সেই নিয়ে উত্তর সহযোগে প্রশ্ন আলোচনা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমার বিশ্বাস এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও তাহলে অবশ্যই এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন কি? রাশিয়ার জারতন্ত্র, গির্জা, প্রাচীন ঐতিহ্য, সামাজিক শোষণের বিরুদ্ধে শিক্ষিত তরুণ বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ যে উগ্র নাস্তিকবাদী ও চরমপন্থী আন্দোলন গড়ে তুলেছিল তাকে নিহিলিজম বা শূন্যতাবাদ আন্দোলন বলা হয়। তুর্গেনিভের ফাদার্স অ্যান্ড সন্স উপন্যাসে এই শব্দের উল্লেখ পাওয়া যায়। 2 নম্বর, এপ্রিল থিসিস বলতে কি বোঝো? 1917 সালে সুইজারল্যান্ড থেকে যখন ভ্লাদিমির লেনিন অবসর কাটিয়ে অর্থাৎ নির্বাসন কাটিয়ে রাশিয়ায় এসেছিল তখন পেট্রোগ্রেডে কর্মীদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক বক্তৃতা দেন। এতে তিনি বুর্জোয়া সরকারের পতন ঘটিয়ে শ্রমিকদের হাতে ক্ষমতা হস্তান্তর, জমি বন্টন, সমস্ত মানুষকে জমি বন্টন করা, যুদ্ধ বন্ধের এক রূপরেখা তৈরি তিনি করেছিলেন, যা এপ্রিল থিসিস নামে পরিচিত। 3 নম্বর, হুবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? 1929 খ্রিস্টাব্দে যখন সারা পৃথিবীতে মহামন্দা দেখা গেছিল, অর্থনীতি যখন ভেঙে পড়েছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট হুবার এই ঘোষণা করে বলেন যে ইউরোপের দেশগুলি যুদ্ধ ঋণ এবং জার্মানির যে ক্ষতিপূরণ প্রদান করছিল সেটা 1 বছরের জন্য স্থগিত রাখা হলো। এই সাময়িক যে ঋণ এবং ক্ষতিপূরণ প্রদান স্থগিত করা হয়েছিল এই আদেশকেই বলা হয় হুবার মোরাটোরিয়াম। 4 নম্বর, অর্থনীতির মহামন্দা বলতে কি বোঝো? 1929 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার ভয়াবহ ধসের মাধ্যমে যে বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক সংকট দেখা দেয় তাকে অর্থনীতির মহামন্দা বলা হয়। অর্থাৎ সারা পৃথিবীতে দেশের ভেতরের যে উৎপাদন সেটা কমে গেছিল, এতটাই কমে গেছিল যে নেগেটিভ হয়ে গেছিল, তাই এটাকে বলছে কি অর্থনীতির মহামন্দা। এর ফলে কলকারখানা বন্ধ হয়ে যায়, বেকারত্ব চরম রূপ নেয় এবং ব্যাংক ব্যবস্থা ভেঙে গেছিল। 5 নম্বর, ভাইমার প্রজাতন্ত্র কি? প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় এবং যার দ্বিতীয় কাইজার উইলিয়ামের পদত্যাগের পর 1919 খ্রিস্টাব্দে জার্মানির ভাইমার শহরে যে গণতান্ত্রিক ও সংসদীয় শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল সেটাই বলা হয় ভাইমার প্রজাতন্ত্র। কিন্তু এটি 1933 খ্রিস্টাব্দ হিটলারের উত্থান পর্যন্তই বহাল ছিল। তার কারণ ভাইমার প্রজাতন্ত্র জার্মানির যে সমস্যা ছিল সেইটা সমাধান করতে পারেনি, তাই হিটলার সেই সুযোগে জার্মানিতে নাৎসিবাদ প্রতিষ্ঠা করেছিল। 6 নম্বর, রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ফাদার গ্যাপনের নেতৃত্বে হাজার হাজার শান্তিকামী কৃষক অর্থাৎ শান্তিতে কৃষকরা আন্দোলন করছিল এবং শ্রমিকরা রুটি ও কাজের দাবিতে জারের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের দিকে শীতকালীন একটা মিছিল করে, জারের শীতকালীন প্রাসাদের দিকে মিছিল করে। তখন জারের সেনাবাহিনী নির্দ্বিধায় কোনো রকম বাছবিচার না করে শত শত নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করে। এই যে বর্বরোচিত ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত, যা ফরাসি বিপ্লব ঘটাতে একটা ইন্ধন জুগিয়েছিল। 7 নম্বর, মীর বলতে কি বোঝো? 1861 খ্রিস্টাব্দে জারের দ্বিতীয় আলেকজান্ডার ভূমি দাস প্রথা উচ্ছেদ ঘটানোর পর মুক্ত কৃষকদের মধ্যে যে জমি বন্টন, তদারকি এবং রাজস্ব আদায়ে দায়িত্বপ্রাপ্ত ঐতিহ্যবাহী গ্রামীণ স্বায়ত্তশাসন বা কৃষক সংস্থা তৈরি করেছিল, সেই স্বায়ত্তশাসিত কৃষক সমবায় বা সংস্থাকেই মীর বলা হয়। 8 নম্বর, কালো বৃহস্পতিবার এবং কালো মঙ্গলবার বলতে বিশেষ কোন দিনকে বোঝানো হয়? এখানে মনে রাখবে যে রক্তাক্ত রবিবার রাশিয়া বিপ্লবের সঙ্গে জড়িত, আর কালো বৃহস্পতিবার 1929 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর যেদিন প্রথম শেয়ার বাজারে ব্যাপক ধস নামে যেদিন শুরু হয়েছিল। আর কালো মঙ্গলবার মানে কি বোঝায়? যে 1929 খ্রিস্টাব্দে 29শে অক্টোবর যেদিন শেয়ার বাজারে সম্পূর্ণরূপে ধসে গেছিল এবং মহামন্দার সূচনা হয়, সেটা হলো ব্ল্যাক টুইসডে। এরপরে 4 নম্বরের প্রশ্ন কি আসতে পারে? প্রথম প্রশ্ন, উড্রো উইলসন ও 14 দফা নীতির প্রেক্ষাপট বর্ণনা করো। 14 দফা নীতি
প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ ধ্বংসলীলা হয়েছিল সেই কথা চিন্তা করে উড্রো উইলসন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে পুনরায় যুদ্ধ এড়ানোর উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি এই উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি কংগ্রেসের এক ঐতিহাসিক ভাষণ দেন। এতে তিনি 14টি প্রস্তাব পেশ করেন, যা উড্রো উইলসনের 14 দফা নীতি নামে পরিচিত। তার মধ্যে 14 দফা নীতির মধ্যে প্রধান ছিল যে গোপনে কূটনীতি নিষিদ্ধ করা এবং মুক্ত বাণিজ্যের নীতি গ্রহণ করা, সমুদ্রে অবাধে জলযান চলাচলে স্বাধীনতা দেওয়া সবাইকে, অস্ত্র সম্ভার যত দেশের অস্ত্র আছে সেটা কমিয়ে দেওয়া, ছোট বড় যে সমস্ত দেশ আছে সকলের দেশের স্বাধীনতা ও স্বাধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে, যেটাকে বলা হয় লিগ অব নেশন বা জাতিসংঘ। তাই প্রথম বিশ্বযুদ্ধের পরে এই জাতিসংঘ তৈরি হয়েছিল যাতে পৃথিবীতে ভবিষ্যতে আর কোনো রকম ভাবে যুদ্ধ না হয়, শান্তি বজায় থাকে। 2 নম্বর প্রশ্ন আসতে পারে 4 মার্কসের হিসাবে, ভাষায় চুক্তির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে ভাষায় চুক্তি হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, বিজয়ী মিত্রপক্ষ যারা হেরে গেছিল, বিশেষ করে জার্মানি, তার ওপর যে অপমানজনক ও কঠোর অর্থনৈতিক শর্ত চাপিয়ে দেওয়া হয় তাকেই বলা হয় ভার্সাই চুক্তি। এবার ভার্সাই চুক্তিতে কি করা হয়েছিল জার্মানির ওপর যুদ্ধে সমস্ত দায় চাপিয়ে প্রায় 660 কোটি পাউন্ড বা 13,200 কোটি মার্কের বিশাল ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল জার্মানির ওপরে। তারপর 2 নম্বর, প্রাকৃতিক সম্পদ সমর্পণ। জার্মানির যে কয়লা সমৃদ্ধ সার অববাহিকা আছে 15 বছরের জন্য ফ্রান্সকে প্রদান করা হয় এবং অন্যান্য খনিজ অঞ্চল মিত্রপক্ষের হস্তান্তর করতে বাধ্য করা হয়। 3 নম্বর প্রশ্ন, বিনামূল্যে সামগ্রী প্রদান। ফ্রান্স, বেলজিয়াম ইত্যাদি নির্দিষ্ট সময় পর্যন্ত বিনামূল্যে বিপুল পরিমাণে কয়লা, গবাদি পশু, মার্চেন্ট জাহাজ দিতে জার্মানি বাধ্য হয়। বহুদিন ধরে জার্মানিকে জাহাজের সার্ভিস দিতে বাধ্য হয়। তারপর 4 নম্বর পয়েন্ট কি আছে, যে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ। জার্মানির প্রধান নদীগুলি আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় এবং জার্মানির শুল্ক কাঠামোর উপরে চরম নিয়ন্ত্রণ আরোপ করা হয়। জার্মানির শুল্ক কাঠামোর উপরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। অর্থাৎ জার্মানিকে পর্যদুস্ত করা, জার্মানির শক্তির দিক থেকে সম্পূর্ণরূপে কোমর ভেঙে দেওয়ার উদ্দেশ্য ছিল এই ভার্সাই চুক্তি। 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণগুলি কি ছিল? 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণ ছিল এক, শেয়ার বাজারে ধস। শেয়ার বাজারে ধস নেমেছিল ওয়াল স্ট্রিটে। সেখানে অনিয়ন্ত্রিত ফটকাবাজি, শেয়ার মূল্য বা অস্বাভাবিক বৃদ্ধির পর হঠাৎ ধসে নামায় বিনিয়োগকারীরা সেই শেয়ার কেনার জন্য দেউলিয়া হয়ে গেছিল। কৃষি ও শিল্পের অতি উৎপাদন বেড়েছে। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর চাহিদার তুলনায় বেশি পরিমাণে অতিরিক্ত পণ্য উৎপাদিত হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, বাজারে স্থবিরতা দেখা দেয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় যতটা চাহিদা ছিল পণ্য, সেটা হঠাৎ করে কমে যায়, যার ফলে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা ছিল সেটার থেকে দাম বেড়ে যাওয়ায় জিনিসপত্রর বাজারে কেনাবেচা বন্ধ হয়ে যায়, যা বাজারে স্থবিরতা দেখা দেয়। আন্তর্জাতিক ঋণ সংকট কি ছিল, যে আমেরিকা আর্থিক প্রতিষ্ঠানগুলি ইউরোপের দেশগুলিকে যে ঋণ দেওয়া হয়েছিল, ইউরোপের দেশগুলিকে যে ঋণ দেওয়া হয়েছিল সেগুলো হঠাৎ করে বন্ধ করে দিলে সামগ্রিকভাবে আন্তর্জাতিক লেনদেন ভেঙে পড়ে। তারপরে আবার আছে কি, যে ব্যাংকিং ব্যবস্থার পতন। সঞ্চয়কারীরা যে আতঙ্কিত হয়েছিল, সেই আতঙ্ক থেকে তাদের যে নিজেদের আমানত ব্যাংক থেকে তুলে নেয়। তারা মনে করে যে ব্যাংক যদি উঠে যায় তাহলে আমাদের টাকা পয়সা কোনো রকম ভাবেই আর পাবো না। তাই এখানে এটাই বলছে যে আতঙ্কিত ও অপমানিত হয়ে সঞ্চয়কারীরা আতঙ্কিত ও ভয়ে ব্যাংক থেকে টোটাল হাজার হাজার যে টাকা রেখেছিল সেটা তুলে নেয়, যার ফলে হাজার হাজার ব্যাংক বন্ধ হয়ে যায়। এরপর আছে ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা করো। ফ্যাসিবাদী শক্তি হয়েছিল ইটালিতে মুসোলিনির নেতৃত্বে।
ফ্যাসিবাদী শক্তির উত্থান কেন হয়েছিল? 1 নম্বর, অসন্তোষ ও অর্থনৈতিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধের পর জয়ী হলেও ইতালির প্রত্যাশিত ভূখণ্ড তারা পায়নি। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, শ্রমিক অসন্তোষ নিরন্তর বাড়তেই ছিল। সেই কারণে মানুষ এমন একটা সরকারের দাবি করছিল যাতে তাদের সমস্ত সমস্যার সমাধান করে। সেই কারণে বেনিতো মুসোলিনি সেই সুযোগটাকে ভালো করে কাজে লাগিয়েছিল। ফ্যাসিবাদের প্রতিষ্ঠা 1919 খ্রিস্টাব্দে মুসোলিনি ফ্যাসিদে কমবাতিমেন্তো দল গঠন করে। তিনি উগ্র জাতীয়তাবাদ অর্থাৎ দেশকে এতটাই ভালোবাসত যে অন্য দেশ অশ্রেষ্ঠ, একনায়কতন্ত্র একাই শাসন করছে এবং সাম্যবাদী বিরোধী অর্থাৎ দেশে যে সমাজতন্ত্র ভাবনা আছে সেটা বাদ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তার প্রচার চালানো শুরু করে। তারপরে আছে কি রোম অভিযান। 1922 খ্রিস্টাব্দে অক্টোবরে মুসোলিনির অনুগামীরা কালো কুর্তা বাহিনী রোম অভিযান করলে ইতালির রাজা যে তৃতীয় ভিক্টর ইমানুয়েল আছে সেটা গৃহযুদ্ধ যাতে না হয়ে যায় তার জন্য মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদ অর্পণ করেছিল। এর ফলে ইতালিতে ফ্যাসিবাদের শাসন প্রতিষ্ঠিত হয়। 5 নম্বর, জার্মানিতে নাৎসিবাদের শক্তির উত্থান কি ছিল? হিটলারের নেতৃত্বে নাৎসি শক্তির উত্থান হয়েছিল। কি হবে? কেন উত্থান হয়েছিল? যে ভার্সাই চুক্তির অপমান। ভার্সাই চুক্তি দ্বারা জার্মানি জনগণের মনে গভীর একটা ক্ষোভের সৃষ্টি করে বা রাগের সৃষ্টি করে। হিটলার এই চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দেন তার সুমধুর বক্তৃতায়। তিনি বলেন যে আমি ক্ষমতায় এলে সমস্ত ধরনের যে ঋণ আছে জার্মানির সেগুলো মিটিয়ে দেব বা সেই ঋণগুলো মুকুব হয়ে যাবে। ঠিক আছে। এরপরে ভাইমার সরকারের যে ব্যর্থতা ও মহামন্দা ছিল, যে 1929 খ্রিস্টাব্দে মহামন্দায় জার্মানির অর্থনীতি ধসে পড়ে এবং ভাইমার সরকার তা সামলাতে ব্যর্থ হয়। এর সুযোগে নাৎসি দল দ্রুত জনপ্রিয়তা এক্ষেত্রে লাভ করেছিল। হিটলারের নেতৃত্ব প্রচার। হিটলার সাবলীল উগ্র বক্তৃতা দিচ্ছিল। ঠিক আছে, উগ্র মানুষকে উজ্জীবিত করছিল। নাৎসি দলের যে প্রোপাগান্ডা এবং ঝড়ো বাহিনী সাহায্যে তিনি জার্মানদের মনে আর্য রক্তের শ্রেষ্ঠত্ব স্বর্ণযুগের স্বপ্ন তুলে ধরেন। তিনি বলেন যে আমি যদি ক্ষমতায় আসি সমস্ত মানুষই সুখে শান্তিতে বসবাস করবে আর জার্মানির যে পুরনো যে ঐতিহ্য গৌরবময় অতীত আছে সেইটাকে পুনরায় ফিরিয়ে আনবে। তারপরে কি আছে? 1933-এ ক্ষমতা দখল। 1933 খ্রিস্টাব্দের যে জানুয়ারি মাসে জার্মানির প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ হিটলারকে চ্যান্সেলর নিযুক্ত করেন এবং শীঘ্রই হিটলার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এরপরের প্রশ্ন, এনইপি নিউ ইকোনমিক পলিসি, যেটা এনেছিল কে? ভ্লাদিমির লেনিন। তিনি 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের পর গৃহযুদ্ধ এবং যুদ্ধকালীন যে সমস্যা ছিল সেগুলো এড়ানোর জন্য কৃষি শিল্প উৎপাদনে মারাত্মকভাবে পরিবর্তন করার চেষ্টা করে। তার কারণ কি? কৃষি শিল্পের উৎপাদন অনেক কিন্তু কমে গেছিল। এই যে উৎপাদন কমে গেছিল মারাত্মকভাবে, সেইটা থেকে রিকভারি করার জন্য বা সংকট মোচন করার জন্য 1919 খ্রিস্টাব্দে তিনি নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি চালু করেন। প্রধান বৈশিষ্ট্য কি ছিল? যে কৃষকদের ওপর বাধ্যতামূলকভাবে কোনো শস্য বাজেয়াপ্ত করা যাবে না, তারা তাদের মতো করে শস্য বাজারে বিক্রি করতে পারবে। 2 নম্বর, ক্ষুদ্র কুটির শিল্পে ব্যক্তিগত মালিকানা মেনে নেওয়া হয়, যদিও ভারী শিল্পের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল। আর সীমিত আকারে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ও বিদেশি মূলধনে বিনিয়োগের সুযোগও দেওয়া হয়েছিল। এরপরে ফলাফল কি হয়? যে এনইপির চালুর ফলে রাশিয়ার অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার লাভ করে। ঠিক আছে, বিদেশি বিনিয়োগ বাড়তে থাকে এবং কৃষি ও শিল্পের উৎপাদন বিপ্লব পূর্ব পর্যায়ে ফিরে আসে। এরপরে 8 নম্বরের প্রশ্ন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ, যে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়েছিল। মানব ইতিহাসে অন্যতম ভয়াবহ এবং সুদূর প্রসারী ঘটনা ছিল এটি। এই যুদ্ধ কেবল দুটি সামরিক শিবিরের মধ্যে সংঘর্ষ ছিল না, বরং সমগ্র বিশ্ব কোনো না কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি যদি বলি, সেটা হলো সর্বাত্মক যুদ্ধ। এই যুদ্ধ কেবল সীমান্তের সৈন্যদের সঙ্গে ছিল না, সাধারণ নাগরিক, অর্থনৈতিক সম্পদ ও প্রচারের মাধ্যমকে যুদ্ধের কাজে যুক্ত করা হয়েছিল। অর্থাৎ আমাদের দেশ
যুদ্ধে জড়িয়ে না গেলেও কোনো না কোনোভাবে ব্রিটিশরা যেহেতু ভারতকে শাসন করছে, তাই সেই ব্রিটিশদের প্রভাব ভারতের ওপরে এসে পড়েছিল। কারণ ব্রিটিশরা আমাদের ভারতের সমস্ত যে সেনাবাহিনী আছে এবং খাদ্যশস্য আছে নিজেদের সেনাবাহিনীর জন্য নিয়ে চলে যেত, যার ফলে বাংলায় দেখা দিত দুর্ভিক্ষ। আর 3 নম্বর কি আধুনিক প্রযুক্তির প্রয়োগ। এই যুদ্ধের ইতিহাসে প্রথম ট্যাঙ্ক, যুদ্ধবিমান, বিষাক্ত গ্যাস, সাবমেরিন এবং আধুনিক মেশিন গান ব্যবহৃত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি হবে? প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল হলো ব্যাপক মানবক্ষয় ও অর্থনৈতিক ক্ষতি। কারণ প্রায় যুদ্ধে 1 কোটি সৈন্য, সাধারণ মানুষ প্রাণ হারায়, প্রায় 2 কোটি লোক আহত হয়, শত শত বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। 2 নম্বর, 4টি বিশাল সাম্রাজ্যের পতন হয়, যেমন রাশিয়ার রোমানভ, জার্মানির কাইজার বংশ, হোহেনজোলান এবং অস্ট্রিয়ার হাঙ্গেরির হ্যাবসবার্গ এবং তুরস্কের অটোমান সাম্রাজ্য। এই বিশাল সাম্রাজ্য কি হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরে পতন হয়েছিল। 3 নম্বর, ইউরোপের মানচিত্র পরিবর্তন। ভার্সাই চুক্তির মাধ্যমে পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, ফিনল্যান্ড ইত্যাদি নতুন জাতিরাষ্ট্রের জন্ম হয়, অর্থাৎ নতুন দেশ তৈরি হয়। আর 4 নম্বর, লিগ অফ নেশন, যেটা একটু আগে বললাম, বিশ্ব শান্তি রক্ষা ও দূরবর্তী যুদ্ধ বোধের লক্ষ্যে 1920 খ্রিস্টাব্দে প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসাবে লিগ অফ নেশন গঠিত হয়। 5 নম্বর, আমেরিকা পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ। ইউরোপীয় দেশগুলি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ কেবল একটি যুদ্ধের সমাপ্তি ঘটায়নি, বরং বিংশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্যাসিবাদী, নাৎসিবাদী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজও রোপণ করেছিল। এরপরে আমরা দেখব 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের পটভূমি কী ছিল, কেন রুশ বিপ্লব হয়েছিল আদৌ। 1917 খ্রিস্টাব্দে পুরাতন যে ক্যালেন্ডার, সেটা অক্টোবর মাসে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক বিপ্লব বা বিশ্ব ইতিহাসের যুগান্তকারী ঘটনা ঘটেছিল। সুদীর্ঘ কাল ধরে প্রচলিত যে রোমানভ বংশ ছিল, তার বংশের যে জার ছিল, রাজাকে জার বলা হতো, তার শাসন শোষণে স্বৈরাচারী এতটা বেড়ে গেছিল যে শ্রমিক বিপ্লব করতে বাধ্য হয়েছিল, কৃষকরা বিপ্লবে সামিল হতে বাধ্য হয়েছিল। দেখো, প্রথম কারণ কি হতে পারে? যে জারের স্বৈরাচারী শাসন, রাশিয়ার জার নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করত, ঠিক আছে, যার দ্বিতীয় নিকোলাস জনগণের দাবির তোয়াক্কা না করে এক দমনমূলক নীতি চালিয়ে আসছিলেন, যা জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছিল। 2 নম্বর, কৃষক ও শ্রমিকদের চরম অসন্তোষ। 1861তে ভূমিদাস প্রথা রদ হলেও কৃষকরা শোষিতই হচ্ছিল এবং দারিদ্র্যের মধ্যে বাস করত। অন্যদিকে শিল্পের জন্য যে সমস্ত মানুষ কারখানায় কাজ করছে, যেমন 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথা রদ হলেও কৃষকরা শোষিত হচ্ছিল এবং দারিদ্র্যের মধ্যে বাস করত। অন্যদিকে শিল্পের বিকাশ ঘটলেও শ্রমিকদের কাজের পরিবেশ ছিল দুর্বিষহ, মজুরি ভালো ছিল না, কাজের সীমা ছিল দীর্ঘ। সেই কারণে কৃষক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। 3 নম্বর, 1905 খ্রিস্টাব্দে বিপ্লব অসন্তোষ। 1905 খ্রিস্টাব্দে যে রক্তাক্ত রবিবার ঘটেছিল, এই ঘটনা পর ডুমার ক্ষমতা খর্ব করা হয়েছিল, যার ফলে জারের অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছিল। বুদ্ধিজীবী ও বিপ্লবীদের ভূমিকা। মার্ক্সবাদী আদর্শ অনুপ্রাণিত হয়ে লেনিন, ট্রটস্কি প্রমুখ বলশেভিক নেতারা সাধারণ মানুষকে বোঝান, সংগঠিত করেন। নিহিলিস্ট ও সোশ্যাল ডেমোক্রেটিক চিন্তাবিদদের লেখা জনগণকে সচেতন করে তুলেছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ায় যোগদান দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুদ্ধে লক্ষ লক্ষ সেনার মৃত্যু, খাদ্য সংকট, মূল্যবৃদ্ধি এবং সামরিক ব্যর্থতার জার শাসনের ভিত্তি নাড়িয়ে দেয়। মার্চ বিপ্লব এবং অস্থায়ী সরকারের ব্যর্থতা। 1917 খ্রিস্টাব্দে মার্চে প্রথম বিপ্লবে জারের পতন ঘটে। কেরেনস্কির নেতৃত্বে অস্থায়ী সরকারও গঠিত হয়েছিল, কিন্তু এই সরকার যুদ্ধ বন্ধ করতে বা জমি বন্টনে ব্যর্থ হয়েছিল। 7 নম্বর কি? লেনিনের নীতি ও এপ্রিল থিসিস। লেনিন শান্তি, জমি ও রুটি এবং সমস্ত ক্ষমতা সোভিয়েতগুলির হাতে দাও, এই স্লোগান তুলে কৃষক ও শ্রমিকদের বলশেভিক পতাকা তলে ঐক্যবদ্ধ করেছিল। যেমন অস্থায়ী সরকারের জনপ্রিয়তা এবং বলশেভিক পার্টির সঠিক নেতৃত্ব ও শৃঙ্খলাবদ্ধ ভূমিকার ফলে 1917 সালের 7ই নভেম্বর পেট্রোগ্রাডে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল। এই ছিল
আমাদের পঞ্চম অধ্যায়ের এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের বিংশ শতকের ইউরোপের 2-4-8 নম্বরের প্রশ্নের উত্তর। ঠিক আছে, দেখা হচ্ছে ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।